আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে লাস্ট মোমেন্টের সাজেশন আমরা আপলোড করছি। আমাদের বাংলা প্রথম পত্র সাজেশন একদিন আগে আপলোড হয়েছে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থী সাজেশনটা দেখে সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। তোমরা এতদিন আমাদের পূর্ববর্তী যে সাজেশনগুলো আপলোড করেছিলাম অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে, সেগুলো দেখেই প্রিপারেশন নিচ্ছিলে। এক একটা সাজেশন 1.5 লক্ষ 2 লক্ষ করে, অর্থাৎ ইউটিউবের টপ র্যাঙ্কিংয়ে আছে, যেগুলো দেখে তোমরা প্রিপারেশন নিচ্ছিলে। কিন্তু বারবার আমাকে বলছিলে ভাইয়া লাস্ট মোমেন্টের জন্য কিছু সাজেশন দেন, যাতে আমরা বলতে পারি যে শেষ মুহূর্তের জন্য যে এই সাজেশনটা পেয়েছি সেইটা অনুযায়ী আমাকে এখন প্রিপারেশন নিতে হবে। তোমাদের কথার পরিপ্রেক্ষিতে এখন আমরা শেষ মুহূর্তের সাজেশনগুলো আপলোড করছি, যেগুলো টেস্ট পরীক্ষার ক্ষেত্রে অনেক কিছু ছিল না, তোমাদের প্রশ্ন ছিল ভাইয়া এইটা নাই ওইটা নাই সেইটা নাই। এখন যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনে সব কিছু পরিপূর্ণ, অর্থাৎ সব কিছু আছে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে না টেনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবে। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের টোটালি 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে ব্যাকরণে থাকবে 30, নির্মিত অংশে থাকবে 70। ব্যাকরণ অংশের জন্য এই টোটাল 6টা প্রশ্ন থাকবে, দেখো 6টা প্রশ্ন। নির্মিত অংশের জন্য এই টোটাল 6টা প্রশ্ন থাকবে, 6 6 12টা প্রশ্ন। এই 6টা প্রশ্নের নাম্বার হচ্ছে 70 আর এই 6টা প্রশ্নের নাম্বার হচ্ছে 30। আমরা ব্যাকরণ অংশে ভুল করে ফেললেও নির্মিত অংশে ভুল করি না, কারণ কি নির্মিত অংশ ঠিকই আমরা লিখে দিতে পারি। যেমন ধরো আমি উদাহরণ হিসেবে আমি যদি প্রতিবেদনের কথা বলি, আমি তো তোমাকে প্রতিবেদন সাজেশন দিব না, তোমার রিকোয়েস্টে আমি হয়তো বা ভিডিওতে দেখাতে পারি যে এই কয়টা প্রতিবেদন পড়ো, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আগে কি করব জানো? আমি আগে তোমাকে প্রতিবেদন লেখার নিয়ম শেখাবো। কারণ কি, মনে করো আমার সাজেশন থেকে কমন আসলো না, বাংলাদেশের কোনো টিচারের সাজেশন থেকে প্রতিবেদন একটাও কমন আসলো না, আনকমন একটা প্রতিবেদন দিল, তখন তুমি লিখবে কিভাবে? তোমাকে লিখতে হবে না। এই তুমি যাতে লিখতে পারো যে কোনো প্রতিবেদন, আমি তোমাকে সেইটা শেখাবো যে প্রতিবেদন কিভাবে লিখতে হয়। ওকে, ক্ষুদে গল্প, মনে করো ক্ষুদে গল্প আসলো, আমি তো তোমাকে বলবো না যে ক্ষুদে গল্প এই 10টা 20টা পড়ে যাও। তোমার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি ক্ষুদে গল্পের সাজেশন দিব, কিন্তু আমি তোমাকে শেখাবো ক্ষুদে গল্প কীভাবে লিখতে হয়। কারণ কি, আমি যখনই তোমাকে ক্ষুদে গল্প লেখার নিয়ম শেখাবো, তখন শুধুমাত্র আমার এই সাজেশনের 10টা না, তুমি পরবর্তী 100 ক্ষুদে গল্প লিখতে পারবে। এভাবে রাইটিং পার্টের প্রত্যেকটারই লেখার টেকনিক আমি তোমাকে শেখাবো, যে শিক্ষার্থীরা পরীক্ষায় প্রশ্ন পড়লে এইটা এইভাবে লিখতে হয়। ফরম্যাটটা শিখে যাও, নিয়মটা শিখে যাও, যাতে পরীক্ষার হলে যে কোনোটা তুমি লিখতে পারো। আমি তোমাকে সেই ফরম্যাট গুলো পরীক্ষার আগ মুহূর্তে শিখিয়ে দেবো, যাতে পরীক্ষার হলে তুমি একদম সুন্দর করে গুছিয়ে লিখতে পারো এবং শিক্ষকের সেখানে নাম্বার কাটার কোনো অপশন না থাকে। এরকম করলে হয় কি, রিস্ক থাকে না। একজন সাজেশন ফলো করে গেছো, ওইখান থেকে কমন আসে নাই, পরবর্তীতে কি করবে? হয় বানিয়ে লিখবে, না সাদা খাতা ফাঁকা জমা দিয়ে আসবে। এরকম তো করা যাবে না, কারণ কি এটা একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা, তোমার লাইফের ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। এই পরীক্ষায় কোনোভাবেই এই ধরনের রিস্ক নেওয়া যাবে না। পরীক্ষা যাতে তুমি বেস্ট ওয়েতে দিয়ে আসতে পারো, তার জন্য যা করণীয় সব কিছু তোমাকে করতে হবে, ঠিক আছে? ব্যাকরণ অংশে টোটাল 6টা প্রশ্নের ভিতর আমি একেবারে 100% কমন পাবে এরকম সাজেশন দেব। প্রত্যেকটারই ক থাকবে, ক খ, এইটারও থাকবে ক খ, এইভাবে এইটারও কখ থাকবে, এইটারও কখ থাকবে, এইটারও কখ থাকবে, এইটারও কখ থাকবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ক এবং খ থাকবে পরীক্ষার হলে লেখার জন্য। তুমি যদি মনে করো আমি ক নাম্বার প্রশ্নের অ্যান্সার করবো, লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো না খয়ের অ্যান্সার করবো, লিখতে পারো, কোনো প্রবলেম নেই। যেমন ধরো এখানে বাংলা উচ্চারণের নিয়ম, তোমার পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে আমি ডিরেক্টলি এখনকার ভিডিওতে সেই সাজেশনটা দিয়ে দিব। তুমি যদি ক না করে খ নাম্বারটা করো, যে কতে তো নিয়ম লেখা লাগে, তো নিয়ম লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, শিক্ষক 1 2 নাম্বার কেটে দিতেই পারে, হ্যাঁ দিতেই পারে, মাস্ট বি দিতে পারে। কিন্তু খ নাম্বারটা যখন লিখবে তখন আর নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। এবং ক নাম্বার লিখতে গেলে তোমাকে অনেক সময় নষ্ট করতে হবে, কিন্তু খ নাম্বারের জন্য ওরকম সময় নষ্ট করতে হবে না। আমরা দুইটারই সাজেশন দিব। তোমার যদি মনে হয় যে তুমি ক নাম্বার লিখলে সহজে লিখতে পারবে, সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, তাহলে ক নাম্বার লিখো। তুমি যদি মনে করো খ নাম্বার
লিখতে পারবে, তাহলে তুমি খ নাম্বার লেখো। দুইটারই সাজেশন দিব, পরীক্ষার হলে ইনশাল্লাহ দুইটাই কমন আসবে, তোমার যেইটা ভালো লাগে সেটা তুমি অ্যান্সার করতে পারবে। আমরা প্রথমত ব্যাকরণ অংশের সাজেশনটা দিব। 1 নম্বরে বাংলা উচ্চারণের নিয়মের কতে তুমি কি পড়বে, খতে তুমি কি পড়বে, দুইটাই আমি দিয়ে দিব। কিন্তু আমাদের এর আগের সাজেশন ভিডিওগুলোতে আমরা খ দিতে পারিনি, কারণ কি খগুলো রেডি ছিল না। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন আমি সংগ্রহ করেছি, সংগ্রহ করার পর ক্ষয়ের জন্য প্রত্যেকটার এই পিডিএফ রেডি করেছি, যে পিডিএফগুলো থেকে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবে। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন কেউ যদি পড়ে যেতে পারে, আমার মনে হয় না যে এর বাইরে থেকে আসবে। খ নাম্বারে যে প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ এর ভিতর থেকে আসবে, সেগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। প্রথমত 1 নাম্বার বাংলা উচ্চারণের নিয়মের ক নাম্বারে তুমি যেটা পড়বে সেটা হচ্ছে অ এ ধ্বনি উচ্চারণ, বফলা মফলা জফলা উচ্চারণের নিয়ম। এখানে তোমাকে যে কোনো একটা দিয়ে বলবে 5টা নিয়ম লেখো, উচ্চারণের 5টি নিয়ম লেখো। তোমাকে ক নাম্বারে সেই 5টি নিয়ম লিখতে হবে। সেটা হতে পারে অধ্বনি উচ্চারণের নিয়ম, হতে পারে এ ধ্বনি, হতে পারে বফলা মফলা জফলা উচ্চারণের নিয়ম, যে কোনো একটা আসতে পারে। এটা দিয়ে বলবে 5টা নিয়ম লেখো, তোমাকে 5টা নিয়ম লিখতে হবে। 1 নম্বরের কতে তোমার এই প্রশ্নটা পড়বে। খ নম্বরে পড়বে শব্দের উচ্চারণ নির্দেশ। এই নির্দেশকরণ যে প্রশ্নটা পড়বে, এইটা যদি কোনো শিক্ষার্থী কমন পায় তাহলে তার জন্য লেখা একদমই ইজি হয়ে যাবে, অর্থাৎ সহজে তুমি লিখতে পারবে কোনো ধরনের কোনো সময় নষ্ট না করে। আবার এখানে কোনো ধরনের কোনো নাম্বার কাটারও সম্ভাবনা থাকবে না, অর্থাৎ অ্যাকুরেট যে নাম্বারটা প্রাপ্য তুমি সেটাই পাবে, পুরো নাম্বারটা পাবে যদি সঠিকভাবে লিখতে পারো। খ নাম্বারের জন্য তোমাকে যা যা পড়তে হবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা এখানে বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন শব্দের উচ্চারণ নির্দেশকরণের যে 10 বছরের বোর্ড প্রশ্ন বিগত 10 বছরে পড়েছিল সেগুলো আমরা একত্রিত করেছি, করার পরবর্তীতে এর একটা পিডিএফ রেডি করেছি। তোমাকে লাস্ট মোমেন্টে এই পিডিএফটাই কমপ্লিট করতে হবে যদি খ নাম্বারের অ্যান্সার করতে চাও। তবে আমার বেস্ট সাজেশন থাকবে যে ক খ দুইটা একত্রিত না পড়ে তুমি যে কোনো একটা পড়ে যাও, হয় ক পড়বে অথবা খ পড়বে। যদি খ পড়ো তাহলে খতেই সময় দাও, কারণ কি দুইটাতে সময় দিতে গেলে হিউজ সময় নষ্ট হবে, তুমি অন্যান্য সাবজেক্টে প্রিপারেশনের টাইম পাবে না। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে আমাদের আছে বাংলা বানানের নিয়ম। 2 নম্বরের কতে কি পড়বে আমরা একটু দেখে নিই। আমি ব্যাকরণ অংশের জন্য যা যা সাজেশন দিচ্ছি এগুলোই পড়বে, এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। 2 নম্বরের কতে মানে ঘুরিয়ে পেঁচিয়ে একই কোয়ালিটির প্রশ্ন প্রায় প্রতি বছরই এসে থাকে। সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, বা বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম লেখো, অথবা প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই সেম কোয়ালিটির প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে এই একটা প্রশ্নই প্রায় প্রতি বছরই পরীক্ষায় এসে থাকে। এই কোশ্চেনটাই তোমাকে পড়তে হবে, অর্থাৎ বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম, অথবা 5টি নিয়ম উদাহরণ সহ লিখতে বলবে, অথবা সর্বশেষ বানান রীতি অনুযায়ী 5টি নিয়ম উদাহরণ সহ লিখতে বলবে। অর্থাৎ এই সেম ক্যাটাগরির কোশ্চেনটাই ঘুরিয়ে পেঁচিয়ে প্রতি বছর দেয়। 2 এর কতে তুমি যদি অন্যান্য কোনো কিছু না পড়ে এই একটা প্রশ্ন যদি পরীক্ষার হলে পড়ে যাও যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, এইটা যদি জাস্ট পড়ে যাও পরীক্ষার হলে তোমার 2 এর ক কমন, মানে এখনই তুমি নিশ্চিত থাকো 2 এর ক তোমার কমন চলে আসছে, কারণ কি এর বাইরে থেকে আজ পর্যন্ত আসে নাই আর সামনে কখনো আসবেও না। কেউ যদি মনে করো 2 এর ক না পড়ে আমি খ বানান শুদ্ধকরণ পড়তে চাই যেটা সহজে আমি লিখতে পারবো, হ্যাঁ লিখতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখো বানান শুদ্ধকরণে বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন আমরা একত্রিত করেছি। আমার মনে হয় এই 10 বছরের বোর্ড প্রশ্ন কোনো শিক্ষার্থী যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারে সেক্ষেত্রে এইগুলোই যথেষ্ট বানান শুদ্ধকরণে অ্যান্সার করার জন্য। আমি বলে রাখি আমাদের প্রত্যেকটা পিডিএফ, আমাদের যে 310 টাকার কোর্সে তুমি যুক্ত আছো প্রায় 8000 প্লাস মেম্বার যারা যুক্ত আছে ওইখানে কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি। ওইখান থেকে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে পড়াশোনাটা শুরু করে দেবে, এবং যারা আমাদের অ্যাপসে যুক্ত হচ্ছে ওইখানেও দেওয়া থাকবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে এগুলো আছে। আমাদের পিডিএফ কোর্স 310 টাকার কোর্স কিনে যারা যুক্ত হয়েছে তারা অন্যান্য সকল সাবজেক্টের পিডিএফের পাশাপাশি ওইগুলো পিডিএফও পেয়ে যাবে বাংলা দ্বিতীয় পত্রের। সেক্ষেত্রে ওইগুলো সংগ্রহ করে পড়া শুরু করে দিবে। আর কেউ যদি মনে করো যে না আমি আপনার পিডিএফ কোর্সে যুক্ত হব না, সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট হয়ে হচ্ছে তুমি ক নাম্বারটা জাস্ট পড়ো, কারণ কি পিডিএফ তো আর ইউটিউবে দেওয়া যায় না, ওইটা আমাদের প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীদেরকে আমরা অলরেডি দিয়ে ফেলেছি। এখন তুমি যদি মনে করো যে জাস্ট কটা পড়বে, কয়ের প্রশ্নটা আমি এই সাজেশন ফ্রি সাজেশন ভিডিওতেই বলে দিচ্ছি যে ক নাম্বারের জন্য তুমি কোনটা কোনটা পড়বে। তুমি খ নাও পড়তে পারো, খ তোমার কোনো দরকার নাই, কারণ কি কতে আমরা যেগুলো দিচ্ছি এগুলোই তোমার ইনশাল্লাহ কমন আসবে। পরবর্তীতে 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীর জন্য ক নম্বরে যে প্রশ্নগুলো আসবে তার ভিতর হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ, এর যে কোনো একটা তোমার পরীক্ষায় আসবে। তারপরে খ নম্বরে আসবে ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশকরণ। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশকরণ বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন আমরা একত্রিত করেছি, এবং এখানে যে পিডিএফ এর যে
প্রশ্নগুলো আমরা দিয়েছি, এই 10 বছরের প্রশ্ন যদি কেউ দেখে পরীক্ষার হলে যেতে পারে ইনশাল্লাহ এখান থেকেই খ নাম্বারে ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশকরণ তার পরীক্ষার হলে চলে আসবে, অর্থাৎ এর বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ। এগুলো তোমাকে পড়ে যেতে হবে। 4 নম্বরে বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস। 4 নম্বরের ক নম্বরে যে প্রশ্নগুলো তোমার আসতে চলেছে সেগুলো হচ্ছে 1 নম্বরে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা, হয় এইটা আসবে, অথবা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, আলোচনা করো। এই দুইটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন 4 নম্বরের কতে তোমার বোর্ড পরীক্ষায় আসবে। তোমাকে এই দুইটা প্রশ্ন পড়ে যেতে হবে, এর ভিতর যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার তুমি বোর্ড পরীক্ষার হলে করতে পারবে। আর কেউ যদি মনে করো যে না আমি এখানে ক নাম্বারটার অ্যান্সার করতে চাই না, আমি খ নাম্বারটার অ্যান্সার করবো, সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট সাজেশন হচ্ছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় তোমাকে কমপ্লিট করে যেতে হবে। বিগত 10 বছরের, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 10 বছরের বোর্ড প্রশ্ন দেওয়া আছে বেশ বাক্য সহ সমাস নির্ণয়। আমার মনে হয় কেউ যদি এই 10 বছরের বোর্ড প্রশ্ন সলভ করে যেতে পারে এখান থেকে তার বেশ বাক্য সহ সমাস নির্ণয় চলে আসবে। যারা খ নাম্বারটা করতে চাও তারা খটা করবে, আর যারা কটা করতে চাও এখানে মাত্র 2টা প্রশ্ন আছে, তুমি এই 2টা প্রশ্ন দেখে গেলে হবে। অর্থাৎ ক খ আমি 2টাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে তুমি প্রিপারেশন নিয়ে যাবে। যদি মনে করো ক এর অ্যান্সার করবো তাহলে খ দরকার নাই, শুধুমাত্র কটাই পড়ো। আর যদি মনে করো খ এর অ্যান্সার করবো, ক দরকার নাই, শুধুমাত্র খ থেকেই প্রিপারেশন নাও। যে কোনো একটা প্রিপারেশন নিবে, কারণ কি সামনে সময় একদমই স্বল্প। পরবর্তীতে 5 নম্বরে আমাদের আছে হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের ক নাম্বারে যে প্রশ্নটা তোমার আসতে পারে, বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বাক্যের শ্রেণীবিভাগ। এই অংশ থেকে প্রশ্ন হতে পারে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করা হয়, এই প্রশ্নটা আসবে। অথবা অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করা হয়, এই প্রশ্নটা আসবে। অথবা একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। এই 3টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন 5 নম্বরের কত তুমি পেতে চলেছো এটা 100% শিওর তুমি ধরে রাখো। 6 নম্বরে আছে বাক্যান্তর। কেউ যদি মনে করো আমি কটা পড়বো না, ভাইয়া 3টা প্রশ্ন দিয়েছে 3টার একটাও পড়তে চাই না, আমি খ এর বাক্যান্তরের অ্যান্সার করবো, সেক্ষেত্রে সহজ প্রসেস। এই স্ক্রিনে বাক্যান্তরের যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিগত 10 বছরের পিডিএফ। কোনো শিক্ষার্থী যদি 10 বছরের বাক্যান্তরে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো যদি কমপ্লিট করে যেতে পারে, আর মনে হয় এগুলোই যথেষ্ট বাক্যান্তরের অ্যান্সার করার জন্য, সেক্ষেত্রে আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে তুমি খ নাম্বার প্রিপারেশন একদম ইজিলি নিতে পারবে। যারা আমাদের গ্রুপে যুক্ত আছে তাদের তো বলবোই না, ওরা সহজেই প্রিপারেশন নিতে পারবে। আর যারা গ্রুপে যুক্ত নাই তারা ক নাম্বারে আমি সরাসরি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো খাতায় নোট করবে এবং এইগুলোরই অ্যান্সার কমপ্লিট করে যাবে, তাহলে পরীক্ষার হলে ইনশাল্লাহ এখান থেকেই তুমি ক নাম্বারে প্রশ্ন কমন পেয়ে যাবে। 6 নম্বরে আমাদের আছে বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের ক খ দুইটাই আমাদের কাছে আছে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি অ্যান্সার করতে পারবে। ক নাম্বারের জন্য এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের টোটাল এই প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা একটা পিডিএফ রেডি করেছি, যে পিডিএফ গুলো থেকে ইনশাআল্লাহ তোমরা ক নাম্বারে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আসে খ নাম্বারে। খ নাম্বারের জন্য আমরা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশনটা দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ খ নাম্বারের জন্য আমরা যে পিডিএফ রেডি করেছি ইনশাআল্লাহ এখান থেকে তুমি খ নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে আসবে না। অর্থাৎ বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, তুমি যদি মনে করো ক পড়বে তাহলে আমাদের ক এর পিডিএফটা ফলো করো, তুমি যদি মনে করো খ পড়বে তাহলে আমাদের খ এর পিডিএফটা ফলো করো। আমি যদি পিডিএফে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইউটিউবে যদি একবারে ভিডিওতে দেখাতে চাই তাহলে এই ভিডিওটা মিনিমাম 12 থেকে 14 ঘন্টা হয়ে যাবে, তারপরে পিডিএফগুলো শেষ হবে না, কারণ কি ওইভাবে একটা একটা করে স্ক্রল করে করে তো দেখানো সম্ভব না। তোমাকে ওই পিডিএফটা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে তারপরে পরীক্ষার জন্য বেস্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে। কেউ যদি মনে করো ভাই আপনার পিডিএফ সংগ্রহ না করে প্রিপারেশন নেওয়া যাবে কিনা, হ্যাঁ মাস্ট বি নেওয়া যাবে। তুমি শুধুমাত্র ক নাম্বার পড়বে, ক নাম্বারে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো তুমি সলভ করার চেষ্টা করবে। আমাদের খ নাম্বারে পিডিএফও তোমার সংগ্রহ করার দরকার নেই, আমাদের প্রাইভেট কোর্সে তোমাদের যুক্ত হওয়ারও প্রয়োজন নেই। যারা যুক্ত আছে ওরা পেয়ে গেছে, তুমি ক অনুযায়ী প্রিপারেশন নিয়ে আমাদের পিডিএফ কোর্সে যুক্ত না হয়েও পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। আশা করি ব্যাকরণ অংশের সাজেশন তোমরা পেয়ে গেছো। ব্যাকরণ অংশের ক এর জন্য আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্ন কমন আসবে, এবং খ এর জন্য যে পিডিএফগুলো দিয়েছি সেই পিডিএফগুলো থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্ন কমন আসবে, অর্থাৎ ক খ যে কোনো একটা তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাবে। এইবার আসি নির্মিত অংশ। নির্মিত অংশে 7 নম্বরে থাকবে পারিভাষিক শব্দ এবং অনুবাদ। পারিভাষিক শব্দের জন্য আমাদের অলরেডি পিডিএফ রেডি, বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন আমরা একত্রিত করে একটা পিডিএফ রেডি করেছি। পারিভাষিক শব্দ বিগত 10 বছরে যেগুলো আসছিল সেগুলো আমরা একত্রিত করেছি। ইনশাআল্লাহ এখান থেকেই তুমি সামনের পরীক্ষায় পারিভাষিক শব্দ কমন পেতে চলেছো। কেউ যদি মনে করো আমি পারিভাষিক শব্দ পড়ে যাবো, তাহলে স্ক্রিনে যে পারিভাষিক শব্দের পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটাই তোমাকে কমপ্লিট করতে হবে। এখান থেকে ইনশাআল্লাহ পারিভাষিক শব্দ তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আর যদি মনে করো যে না ভাই আমি অনুবাদ পড়বো, সেক্ষেত্রে আমাদের কাছে অনুবাদেরও পিডিএফ আছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে যতদূর পর্যন্ত দেখানো সম্ভব হয় আমি তোমাদেরকে অনুবাদগুলো দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি 1 বাই 1 প্রত্যেকটা অনুবাদ স্ক্রল করে করে দেখাচ্ছি। বিগত 10 বছরে যে অনুবাদগুলো আমাদের পরীক্ষায় আসছিল বোর্ড পরীক্ষায়, এগুলো যদি কেউ কমপ্লিট করে যেতে পারে এখান থেকেই অনুবাদ তার পরীক্ষার হলে ইনশাআল্লাহ কমন চলে আসবে, এর বাইরে থেকে অনুবাদ আসবে না। এগুলো থেকে তুমি পেয়ে যাবে। এই 10 বছরের অনুবাদ তোমাকে কমপ্লিট করে যেতে হবে। তবে আমি কখনো বলবো না তুমি ক খ দুইটা একসাথে পড়ে যাও, হয় তুমি ক পড়ো অথবা খ পড়ো, হয় তুমি পারিভাষিক শব্দ কমপ্লিট করো অথবা অনুবাদ কমপ্লিট করো।
দুইটা যদি একত্রিত করে পড়তে যাও, এই বাংলা দ্বিতীয় পড়তে পড়তে তোমার পুরো টাইমটা কাভার হয়ে যাবে, কিন্তু বাংলা দ্বিতীয় কখনো শেষ হবে না। এই জন্য তুমি হয় ক পড়ো অথবা খ পড়ো। সেক্ষেত্রে পারিভাষিক শব্দ অনুবাদ যে কোনো একটাকে তুমি চয়েস করে এখান থেকে যে কোনো একটার উপর প্রিপারেশন নাও। এবার আসি 8 নম্বরে, দিনলিপি প্রতিবেদন। দিনলিপি এবং প্রতিবেদন দুইটার জন্য আমাদের সাজেশন আছে। দিনলিপি ক নাম্বারে, যদি কেউ মনে করো আমি দিনলিপি পড়ে যাবো, দিনলিপি পড়ো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি, আমাদের এখানে রাইটিং পার্টের প্রত্যেকটারই একটা করে ফরম্যাট তোমাদেরকে আমি দিব, সেটা হচ্ছে ভিডিও ক্লাস সহ। কারণ কি জানো, কারণ হচ্ছে পরীক্ষার হলে যদি বাই চান্স কোনো ক্রমে আনকমনও চলে আসে, যে আমাদের সাজেশন থেকে আসলো না বা কারোরই সাজেশন থেকে আসলো না, আনকমন কিছু চলে আসছে, যাতে তুমি পরীক্ষার হলে সহজে লিখতে পারো, তার জন্য আমাদের ওই ক্লাস ভিডিওগুলো থাকবে, যে পরীক্ষার হলে সহজে দিনলিপি কিভাবে লিখতে হয়, প্রতিবেদন কিভাবে লিখতে হয়, ক্ষুদে গল্প কিভাবে লিখতে হয়, সংলাপ কিভাবে লিখতে হয়, এভরিথিং নিয়ে আমাদের ক্লাস ভিডিও থাকবে। একটা ক্লাস কেউ করলে ওই টোটাল প্রবলেমটাই তার সলভ হয়ে যাবে, পরীক্ষার হলে আনকমন আসলেও সে সহজে লিখতে পারবে। দিনলিপির জন্য ক নাম্বারে আমরা যে সাজেশনগুলো দিয়েছি, তার ভিতরে 1 নম্বরে পরীক্ষার আগের রাতের প্রস্তুতির অভিজ্ঞতা বা পরীক্ষা শেষের অনুভূতি, 2 নম্বরে লঞ্চ ডুবির ঘটনা বর্ণনা করে দিনলিপি, 3 নম্বর ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বা শিক্ষা সফরের অভিজ্ঞতা, 4 নম্বর বইমেলায় ঘুরে আসার অভিজ্ঞতা বা বর্ণনা করে একটি দিনলিপি, 5 নম্বর বন্ধুর জন্মদিন উদযাপন সম্পর্কে দিনলিপি, 6 নম্বর কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি, 7 নম্বর বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি, 8 নম্বর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি, 9 নম্বর তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দিনলিপি, 10 নম্বর বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি দিনলিপি। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা এই সেম একটা সাজেশনই ফলো করবে ইনশাআল্লাহ। এখান থেকে যেহেতু আমাদের অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে, সেক্ষেত্রে এখান থেকে একটা দিনলিপি তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। খ নম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন, 2 নম্বর ইন্টারনেট ফেসবুক ব্যবহারের কুফল ও সুফল সম্পর্কে প্রতিবেদন, 3 নম্বর খাদ্য ভেজাল ও তার প্রতিকার বিষয়ে প্রতিবেদন, 4 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকারের উপায় সম্পর্কে প্রতিবেদন, 5 নম্বর তোমার শহরে যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন, 6 নম্বর তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানীমূলক প্রতিবেদন, 7 নম্বর প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড়ের পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন, 8 নম্বর মাদক বিরোধী অভিযান সম্পর্কে প্রতিবেদন, 9 নম্বর বইমেলা সম্পর্কে প্রতিবেদন, 10 নম্বর নববর্ষ উদযাপন ক্রিয়া প্রতিযোগিতার বর্ণনা দিয়ে প্রতিবেদন। এই টোটাল প্রতিবেদনগুলো কেউ যদি মনে করেন আমি প্রতিবেদন পড়বো, সেক্ষেত্রে এই প্রতিবেদনগুলো পড়ো। প্রতিবেদন সাধারণত 2 টাইপের হয়, এক হচ্ছে প্রাতিষ্ঠানিক, 2 হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আবার 2 রকমের, এক হচ্ছে আমি সুনাগরিক হিসেবে একটা প্রতিবেদন লিখছি, আর এক হচ্ছে আমি নির্দিষ্ট কোনো একটা পত্রিকার রিপোর্টার, এই রিপোর্টার হিসেবে একটা প্রতিবেদন লিখছি। 3 টাইপের প্রতিবেদনই আমি তোমাদের ক্লাস আকারে বুঝিয়ে দিব। এই প্রতিবেদনগুলো থেকে ইনশাআল্লাহ একটা প্রতিবেদন আসবে, তারপরে আমাদের ক্লাসগুলো যারা করবে তারা পরীক্ষার হলে যে কোনো প্রতিবেদন সহজে লিখতে পারবে। আশা করি তোমাদের এই প্রতিবেদন নিয়ে টেনশন করতে হবে না। পরবর্তীতে আমাদের আছে বৈদ্যুতিন চিঠি আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠির জন্য আমাদের সাজেশন আছে, আবেদনপত্রের জন্য আছে। তুমি যেটা ফলো করো, তুমি যদি মনে করো যে আমি ক নাম্বার বৈদ্যুতিন চিঠি শুধুমাত্র পড়বো, পড়তে পারো। তুমি যদি মনে করো আমি আবেদনপত্র শুধুমাত্র পড়বো, পড়তে পারো। তবে আমার সাজেশন থাকবে দুইটার যে কোনো একটা থেকে প্রিপারেশন নিয়ে যাবে। 1 নম্বরে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। বৈদ্যুতিন চিঠি মানে কি জানো? আমরা ইংরেজিতে ইমেইল লিখি না, ওইটাই বাংলায় বৈদ্যুতিন চিঠি, ঠিক আছে। 2 নম্বর বন্ধুর পিতামাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে একটি ইমেইল লেখো। 3 নম্বর পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে একটি ইমেইল লেখো। 4 নম্বর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। 5 নম্বর ইন্টারনেট ফেসবুক মোবাইল ফোন ব্যবহারের কুফল ও সুফল জানিয়ে ছোট ভাই বন্ধুর কাছে একটি ইমেইল লেখো। 6 নম্বর জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। 7 নম্বর তোমার ভাই বন্ধুকে মাদকাসক্তি কুফল সম্পর্কে জানিয়ে একটি ইমেইল লেখো। 8 নম্বর শিক্ষকের কাছে পড়াশোনা সম্পর্কিত পরামর্শ চেয়ে একটি ইমেইল লেখো। এই হচ্ছে আমাদের ক নাম্বার। এরপরে আবেদনপত্রের জন্য যেগুলো পড়বে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাব রক্ষক ম্যানেজার অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র, ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র। 3 নম্বর শিক্ষা সফরে যার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 4 নম্বর তোমার কলেজে লাইব্রেরি ক্যান্টিন স্থাপনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 5 নম্বর বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র। 6 নম্বর ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 7 নম্বর তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্র প্রকাশের জন্য দরখাস্ত। 8 নম্বর মাধ্যমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। 9 নম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র। এই টোটাল 9টা আবেদনপত্র পড়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে তোমরা একটা কমন পেয়ে যাবে। পরবর্তীতে 10 নম্বরে আমাদের সারাংশ ভাব সম্প্রসারণ দুইটাই থাকবে। আমাদের দুইটারই সাজেশন আছে, তুমি যেটা ফলো করো সেটা সাজেশন তোমাকে ফলো করতে হবে। তুমি যদি মনে করো পরীক্ষার হলে আমি সারাংশের অ্যান্সার করবো, তাহলে সারাংশ রিলেটেড যে সাজেশনটা আছে এটা তোমাকে ফলো করতে হবে। তুমি যদি মনে করো যে না আমি ভাব সম্প্রসারণ লিখবো, তাহলে ভাব সম্প্রসারণ রিলেটেড আমাদের যে সাজেশনটা আছে এটা তোমাকে ফলো করতে হবে। 10 নম্বরের কতে তোমরা যেই বিষয়গুলো পড়ে যাবে পরীক্ষার হলে যেখান থেকে কমন আসবে, 1 নম্বরে থাকবে সময় ও স্রোত কাহার জন্য। 2 নম্বর মাতৃশ্রেণীর তুলনা নেই, আমি শুধুমাত্র প্রথম লাইনের কিছু অংশ দিয়েছি, এটা দিয়ে খুঁজে বের করে তোমাকে এই সারাংশগুলো কমপ্লিট করতে হবে। 3 নম্বরে অভাব আছে বলিয়া জগৎ। 4 নম্বরে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। 5 নম্বরে বৃক্ষের দিকে তাকালে জীবনের। 6 নম্বরে মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত। 7 নম্বর আজকের দুনিয়াটা আশ্চর্য পাবে অর্থের। 8 নম্বর সাহস ও ন্যায়পরায়ণ মানুষ সর্বদা। 9 নম্বর পরিশ্রম ছাড়া মানুষের জীবনে কোনো। 10 নম্বর শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। এই টোটাল 10টা সারাংশ তোমাকে পড়ে যেতে হবে ইনশাআল্লাহ। এখান থেকেই পরীক্ষার হলে তুমি একটা কমন পেয়ে যাবে। 10-এর খতে যে ভাব সম্প্রসারণগুলো থাকবে তার ভিতরে 1 নম্বরে শিক্ষাই জাতির মেরুদণ্ড। 2 নম্বর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 3 নম্বর ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। 4
নাম্বার দুর্জন বিধান হলো পরিত্যাজ্য, 5 নাম্বার সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, 6 নাম্বার সাহিত্য জাতির দর্শন স্বরূপ, 7 নাম্বার অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, 8 নাম্বার কীর্তিমানের মৃত্যু নেই, 9 নাম্বার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা, 10 নাম্বার সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। এই টোটাল ভাব সম্প্রসারণগুলো তোমাকে পড়ে যেতে হবে, কারণ কি এখান থেকেই পরীক্ষার হলে ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবে। তারপরে আমাদের ভিডিও তো থাকবেই, যে ভিডিওটা দেখলে তোমার এই টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। 11 নাম্বার থাকবে সংলাপ ক্ষুদি গল্প। দুইটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে, তোমরা যদি এই ভিডিওগুলো দেখো, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো যদি দেখো টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে যে সংলাপ কিভাবে লিখতে হয়। তারপরেও আমাদের সামনে আরো ভিডিও আসবে যে ভিডিওগুলো তোমার প্রবলেমগুলো সলভ করে দিবে। তবে আমার সাজেশন থাকবে যে আমাদের সাজেশনের যে কোনো একটা তুমি ফলো করবে, হয় ক অথবা খ, বা তুমি যে কারো সাজেশন ফলো করো, যে কোনো একটা ফলো করো, সামনের শর্ট টাইমে তুমি দুইটা কমপ্লিট করতে পারবে না। সেক্ষেত্রে অন্যান্য সাবজেক্টগুলোকে সময় দিয়ে বাংলা দ্বিতীয় পত্র পড়তে হলে তোমাকে হয় ক অথবা খ যে কোনো একটা তোমাকে পড়তে হবে। দুইটা পড়তে গেলে অন্যান্য সাবজেক্টগুলো পড়ার টাইম পাবে না। ক নাম্বারে যেটা থাকবে 11 নাম্বারে, সেটা হচ্ছে সংলাপ। সংলাপের জন্য আমরা যেগুলো দিয়েছি, মাদকাসক্তির কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংলাপ, 3 শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয় শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সংলাপ, 4 নাম্বার বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ, 5 নাম্বার পরিবেশ দূষণ রোধের উপায় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, 6 নাম্বার পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, 7 নাম্বার মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, 8 নাম্বার বাল্যবিবাহ বিরোধের বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সংলাপ, 9 নাম্বার কম্পিউটার ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ, 10 নাম্বার নিরাপদ সড়ক চাই সড়ক দুর্ঘটনার বিষয়ে সংলাপ। এবার আমরা 11 নাম্বার খ এর জন্য যেগুলো পড়বো, 1 হচ্ছে রক্তদানের পূর্ণ শিরোনামে ক্ষুদে গল্প, 2 সততার পুরস্কারের শিরোনামে ক্ষুদে গল্প, 3 ঐক্যের শক্তি বিভক্তিতে দুর্বলতা শিরোনামে ক্ষুদে গল্প, 4 নাম্বার লোভে পাপ পাপে মৃত্যু শিরোনামে ক্ষুদে গল্প, 5 নাম্বার আমার শৈশব স্মৃতি বিষয়ে ক্ষুদে গল্প, 6 নাম্বার মানুষ মানুষের জন্য শিরোনামে ক্ষুদে গল্প, 7 নাম্বার শব্দ দূষণ পানি দূষণ শিরোনামে ক্ষুদে গল্প, 8 নাম্বার প্রতিবন্ধী শিশুদের শিরোনামে ক্ষুদে গল্প, 9 নাম্বার বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে ক্ষুদে গল্প, 10 নাম্বার স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামে ক্ষুদে গল্প। তুমি যদি মনে করো আমি সংলাপ পড়বো, তাহলে আমাদের সংলাপের সাজেশনটা ফলো করো। তুমি যদি মনে করো যে আমি ক্ষুদে গল্প পড়বো, তাহলে আমাদের ক্ষুদে গল্পের সাজেশনটা ফলো করো। দুইটাই একদমই ইজি, তুমি ইজি প্রসেসে দুইটার যে কোনো একটারই অ্যান্সার করতে পারবে। যদি কমন নাও আসে তারপরেও অ্যান্সার করতে পারবে, কারণ কি আমি তোমাকে ক্ষুদে গল্প কিভাবে লিখতে হয় সেটা শেখাবো, আমি তোমাকে সংলাপ কিভাবে লিখতে হয় সেটা শেখাবো, যেগুলো দিয়ে যেই ক্লাসগুলো দিয়ে তুমি পরীক্ষার হলে যে কোনো ক্ষুদে গল্প যে কোনো সংলাপ একদম সহজ প্রসেসে লিখতে পারবে। তারপর আমাদের সাজেশনে যেগুলো দেওয়া আছে এগুলো ফলো করার চেষ্টা করবে। লাস্ট আমাদের 12 নম্বরে থাকবে প্রবন্ধ রচনা, যেটা মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবন্ধ রচনার জন্য আমরা টোটালি 10টা রচনা দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমি 1 থেকে 5 পর্যন্ত রচনা দেখে যাব, তাহলে দেখে যাবো, এখান থেকেই তুমি একটা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো যে আমি 5 থেকে 10 পর্যন্ত দেখে যাব, এখান থেকে ইনশাল্লাহ একটা কমন চলে আসবে। তারপরে আমরা যে রচনাগুলো টোটালি দিয়েছি এগুলো পড়লে তুমি প্রত্যেকটা রচনা ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। প্রথমত 1 নম্বরে দিয়েছি আমরা কৃষিকাজে বিজ্ঞান, 2 নম্বর বাংলাদেশের পর্যটন, 3 নম্বর কম্পিউটার, 4 নম্বর অধ্যবসায়, 5 নম্বর স্বদেশপ্রেম, 6 নম্বর মানব কল্যাণে বিজ্ঞান, 7 নম্বর পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন, 8 নম্বর মাদকাসক্তি, 9 নম্বর নারী শিক্ষা, 10 নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই। এই টোটাল রচনাগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। আমি বলবো 10টা রচনা না পড়ে 1 থেকে 6 পর্যন্ত অথবা 5 থেকে 10 পর্যন্ত এরকম একটা ফরম্যাট সাজিয়ে নাও। যদি 10টাই পড়ো তাহলে তোমাদের প্রত্যেকটা রচনায় পরীক্ষার হলে কমন থাকবে। আর যদি মনে করো 1 থেকে 6 পর্যন্ত পড়বো, তাহলে তুমি কমন পাবে, পরীক্ষার হলে একদম ইজিলি লিখতে পারবে, কিন্তু সবগুলো কমন পাবে না। যদি 6 থেকে 10 পর্যন্ত পড়ো তারপরে তুমি কমন পাবে, কিন্তু সবগুলো কমন পাবে না। কিন্তু 1 থেকে 10 পর্যন্ত পড়লে তোমার অধিকাংশ রচনা ইনশাল্লাহ কমন থাকবে। এখান থেকে বেছে বলছে যেটার অ্যান্সার তোমার ভালো লাগে সেটার অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাকরণ এবং নির্মিত অংশের সাজেশন। টোটালি 100 মার্কের সাজেশন আমি দিয়েছি। নির্মিত অংশের জন্য ক নাম্বারে কি কি পড়বে সরাসরি আমি তোমাদেরকে প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, আর খ নাম্বারের গুলো আমরা পিডিএফ রেডি করে দিয়েছি, এবং এইখানেও আমরা প্রত্যেকটারই ক খ দুইটারই সাজেশন আমরা দিয়েছি। এখন ক ফলো করবে নাকি খ ফলো করবে এটা তোমাকে ডিসাইড করতে হবে, কারণ কি সামনে সময় একদমই শর্ট। এই শর্ট টাইমে তুমি সব কিছু কমপ্লিট করতে পারবে না, তোমাকে যে কোনো একটাকে চুজ করে তারপরে সেটা তোমাকে প্রিপারেশন নিতে হবে, হয় ক অথবা খ। এখন তোমার কাছে কোনটা সহজ লাগে, তুমি কোনটার অ্যান্সার করবে, এটা তোমার উপরে আমি ছেড়ে দিলাম, কারণ কি এই সিদ্ধান্তটা সম্পূর্ণ তুমি নেবে। এই হচ্ছে টোটালি আমার বাংলা দ্বিতীয় পত্রের 100 মার্কের সাজেশন। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই সাজেশনটা কমপ্লিট করবে এবং সেই অনুযায়ী পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলা দ্বিতীয় পত্র আমাদের সাজেশন থেকে তুমি টোটাল প্রশ্নগুলো কমন পাবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।